খিদে পেয়েছে মা গো, আমাদের কিছু খেতে দাও না। হ্যাঁ বাবা, আমি ঘরে তোদের সবার জন্য চিড়ে দই মেখে রেখে দিয়েছি। বকুল, সবাইকে একটু দিয়ে দে তো। সে কি গো আনন্দি কাকি, তুমি আজ নিজের হাতে আমাদের খাবার বেড়ে না দিয়ে আমাকে বেড়ে দিতে বলছো যে? অন্যদিন আমি এত করে বলি, তাও তো তুমি আমাদের না বেড়ে দিয়ে ছাড়ো না। আজ কি আর বলছি সাধে রে মা, আজ যে আমি এই দৌড় ছেড়ে এখান থেকে যেতে পারবো না, তাই তো বলা। কেন মা, কেউ কি আসবে? কে আসবে মা? কে আসবে কি রে? কাল তো নীল ষষ্ঠী, তোদের মধু কাকা এখনো আসেনি জানিস? তুই তো জানিস আমি প্রতিবার বাবার মাথায় ঢালার জন্য ওর কাছ থেকে পদ্ম মধু নিই, কিন্তু এবার। তাই নাকি? শুধু তুমি নাও কাকি, আমার মাও তো মধু কাকার থেকে মধু নিয়ে ভোলেনাথের মাথায় ঢালে ওই নীল ষষ্ঠীর দিন। তাহলে তো এবার মধু কাকা যদি না আসে, তাহলে এই রাজ্যের কেউই আর পদ্ম মধু পাবে না। সে কি, তা আবার হয় নাকি? বাবা বলেছিল পদ্মমধু ছাড়া কৈলাসপুরের ভোলানাথের পুজো সম্পূর্ণই হয় না, কারণ পদ্মমধু হলো আমাদের ভোলানাথের সব থেকে পছন্দের। তাহলে কি এবার আমাদের কৈলাসপুরের ভোলেনাথের পুজো অসম্পূর্ণই থেকে যাবে? আচ্ছা, আমরাই তো কোনো পদ্ম ফুল থেকে মধু নিয়ে আসতে পারি, তাই না ভোলা? না, তা হবার নয় শিবু, সব পদ্ম ফুলে মধু হয় না। এক বিশেষ প্রকার শ্বেত পদ্মের মধ্যেই কেবল মধু থাকে, আর সেই শ্বেত পদ্ম কোথায় হয় তা আমাদের কেউই জানে না। ঠিক তাই, আর এই জন্যই তো আমার চিন্তার শেষ নেই। আমি নন্দী বকুল সবার মা, আমরা তো আমাদের সন্তানের নামে ওই মধু বাবার মাথায় চড়াই, আমাদের সন্তানদের মঙ্গল কামনায়। এখন যদি তাই না করতে পারি, তাহলে যে অনর্থ হবে। না মা, আমরা থাকতে না তোমাদের নীলষষ্ঠীর ব্রত পালন করতে কোনো বাধা আসবে, না আমার ভোলানাথের পুজো অসম্পূর্ণ থাকবে। আমি যাব সেই পদ্মমধু আনতে। তুমি একা নাও বলে দাদা, আমরাও যাব। আমাদের ভোলানাথের পুজো সম্পূর্ণ করতে আমরাই করব এই কাজ। ঠিক বলেছিস বকুল, আমরা সবাই যাব। মহেশ, তুই কি মধু কাকার বাড়ি চিনিস? না, আমি চিনি না, তবে ভৃঙ্গি চেনে। ভৃঙ্গি? সে আবার কে? কেন, তোমাদের মধু কাকার পোষা ষাঁড়, যার পিঠে মধু বোঝাই করে সে গ্রামে গ্রামে ফেরি করে, তার নামই তো ভৃঙ্গি। ও আমার খুব ভালো বন্ধু হয়, আমার ডাক শুনলে দূর থেকে চিনতে পারে আমার ডাক। গরুর আবার প্রিয় বন্ধু ষাঁড়? এও সম্ভব? কেন হবে না? তুইও তো মেয়ে, ভোলা নন্দী শিবু কি তোরা বন্ধু নয়? আচ্ছা আচ্ছা, বেশ মানলাম। তাহলে চল আমরা এবার চিড়ে মাখাটা খেয়ে নিয়েই রওনা হই। মধু কাকা যেখানে বলবে সেখানেও তো আমাদের আজ রাতের মধ্যেই যেতে হবে ওই মধু আনতে। কালই তো নীল ষষ্ঠী, ভোরের আগে ফিরতে না পারলে ভোলানাথের পুজোয় যে ব্যাঘাত ঘটবে। ঠিক তাই, কিন্তু এই রাতের বেলাতেই যাবি ওই মধু নিতে? আমি বলছিলাম কি, আজ মধু কাকার থেকে সেই জায়গাটা চিনে এসে তারপর কাল ভোর ভোর সেই মধু খুঁজতে গেলে হতো না? তোর সবেতে ভয়। আরে বাবা, শ্বেতপদ্ম তো আর কোনো রাজবাড়ির প্রাসাদে ফুটে থাকার জিনিস নয়, তাই না? সে ফুটলে কোনো জঙ্গলের ভেতরে থাকা পুকুর বা ডোবাতেই ফুটবে। ঠিকই বলেছিস শিবু, কিন্তু আমাদের হাতে যে আর সময় নেই, তাই যা করার আজ রাতেই করতে হবে। আমিও এই ফাঁকে কটা খড় চিবিয়ে নেই, খড় ছাড়া আমার আবার পেট ভরে না। বাবা ভোলানাথ, বাবা গো, আমার যদি উপায় থাকতো আমিও ওই ছেলে মেয়েগুলোকে এই রাতে কোথাও যেতে দিতাম না, কিন্তু এখন যদি ওদের আটকাই তাহলে যে আমার সাথে সাথে সবার পুজো বন্ধ হয়ে যাবে, তার সাথে তোমার পুজো অসম্পূর্ণ থাকবে। তাই বাধ্য হয়েই তুমি ওদের রক্ষা করো বাবা, তুমি ওদের রক্ষা করো। মহেশ, এবার তাহলে তুই তোর সেই বন্ধু ভৃঙ্গিকে ডাক। সে না এলে তো আমরা মধু কাকার বাড়ি চিনে যেতেই পারবো না। হ্যাঁ, ডাকছি, দাঁড়া। আম্বা, আম্বা। কইরে মহেশ, তোর ডাক শুনে কাক শকুন ছাড়া তো কেউ এতটুকু নড়ে চড়েও বসলো না। এই যে তুই বললি
ওই ভৃঙ্গি নাকি তোর খুব ভালো বন্ধু। বন্ধুই তো, তোরা কি জানবি গরু আর ষাঁড়ের বন্ধুত্ব কাকে বলে? একবার ডাকে শুনতে পাইনি হয়তো, এই দেখ এবার ডাকবো সঙ্গে সঙ্গে সে ছুটে আসবে আমার কাছে। আম্বা আম্বা। কি রে মহেশ, কেউই তো আসছে না। তবে কি আমরা অন্যভাবে মধু কাকার বাড়ি খোঁজার চেষ্টা করব? আমারও তাই মনে হয়। হতেই পারে মহেশের সেই বন্ধু ষাঁড় এখন এই চত্বরেই নেই। চল আমরা মধু কাকার নাম করে খুঁজি। আরে আরে করো কি? আরে আমি যে চাপে চেপে যাব গো। ও এ কি, এই ইঁদুর এখানে এলো কি করে? ও মা, কি সুন্দর দেখতে দেখো একে। কিন্তু এই রাস্তার মধ্যে ঘুরছে কেন? যে কেউ তো ওকে মারিয়ে দিতে পারে। অত সহজ? আমি নেংটি, লোকের পা তোলার আগে আমি সেখান থেকে পালাতে পারি। আমাকে ধরার ক্ষমতা কারোর নেই। সে না হয় বুঝলাম, কিন্তু তুমি কথা বলতে পারো, আবার আমাদের কথা বুঝতেও পারো। আমি সব পারি। আমি যে সে নেংটি নই গো, আমি সবার ভাষা বুঝতে পারা নেংটি। ইঁদুর সমাজে আমার বেজায় নাম। কিন্তু তুমি এখানে কেন এসেছো সে তো বললে না। নেহাত তুমি ভোলার পায়ের তলায় আছো তাই বাঁচলে। আমার পায়ের তলায় থাকলে কেউ তোমাকে বাঁচাতে পারতো না। এইভাবে মানুষের পায়ে পায়ে কেউ ঘোরে? আমার বয়েই গেছে মানুষের পায়ে পায়ে ঘুরতে। মানুষ তো আমার দু চক্ষের বিষ। ওরা সুযোগ পেলেই আমাদের বিষ দেয় কিনা তাই। না, বিষ দেবে না। তোমরা যে আমাদের ঘরের সবকিছু কেটে কুটে একসা করো, আর অতই যদি মানুষকে অপছন্দ, তখন আমাদের পায়ে পায়ে ঘুরছো কেন শুনি? আমি এখানে এমনি এমনি আসিনি, এসেছি এই গরুর ডাক শুনে। ওর নাম তো মহেশ, তাই না? এই, তুমি আমার নাম জানো? জানি গো জানি। আর এও জানি ওই ষাঁড় ভৃঙ্গির সঙ্গে তোমার কি সম্পর্ক। সে আমাকে তোমার কথা অনেক বলে। আমি তো তার গোয়ালেই থাকি গো। সে আর আমি সব কথা বলা বলি করি। সে আমায় বলেছিল তুমি খুঁজতে এলে আমি যেন তোমার কাছে আসি। দাঁড়াও দাঁড়াও, তুমি মহেশের ডাক শুনে আমাদের কাছে এসেছো? এ কি রে মহেশ, তুই যে বললি তোর ডাক শুনে ইয়াব বড় ষাঁড় আসবে, শেষে কিনে এলো এই নেংটি। সত্যি মহেশ, তোর ডাকের ক্ষমতা দেখে আমি তো অবাক। আরে দাঁড়া দাঁড়া, সেই ষাঁড়ই তো ওকে সব বলেছে। আর ও মহেশের ডাক শুনে এসেছে মানে সেই ষাঁড়ও নিশ্চয়ই মহেশের ডাক শুনেছে, কিন্তু কোনো কারণে আসতে পারেনি। আরে বাবা, ভৃঙ্গি তো এখানেই নেই, সে আসবে কি করে? তাই তো মহেশের ডাক শুনে আমি ছুটে এলাম ওকে সব জানাতে। কি জানাবে তুমি? আর ভৃঙ্গি এখানে এই গ্রামে নেই তো কোথায় গেছে? মধু কাকার সঙ্গে মধু সংগ্রহ করতে নাকি? হ্যাঁ, সেই করতে গিয়েছিল ও আর মধু, কিন্তু তারপর থেকে ওরা আর বেরেনি। ফেরেনি মানে? কোথায় গেছে ওরা? উড়ে গেছে ব্যাঘ্রকল্পের জঙ্গলে। সেখানেই একমাত্র শ্বেত পদ্ম আর তার ভেতরে ওই পদ্ম মধু পাওয়া যায় কিনা। ব্যাঘ্রকল্পের জঙ্গল? সে আবার কোথায়? আর মধু কাকারা ফেরেনি মানে সেই জঙ্গলে কি তাদের কোনো বিপদ হয়েছে? বিপদ বলে বিপদ। ওই ব্যাঘ্রকল্পের জঙ্গলে এক নতুন বাঘ এসে জুটেছে। সে স্বভাবে যেমন বোধ তেমনি হিংস্র। মধু ভৃঙ্গিকে নিয়ে যেই ওই জঙ্গলে ঢুকেছে, অমনি সে তাদের আটক করেছে, রসিয়ে রসিয়ে নিজের শিকার করবে বলে। সর্বনাশ, মধু কাকা তার মানে একেবারে বাঘের পেটে যাবে। তাই তো মনে হচ্ছে। আমিও গেছিলাম সেদিন ওদের সঙ্গে, কিন্তু আমি ছোট আর খুব জোরে দৌড়তে পারি বলে ওই বাঘারও আমাকে ধরতে পারেনি। আমাকে ভৃঙ্গি বলেছিল তোমাদের কৈলাসপুরে গিয়ে মহেশের সঙ্গে যোগাযোগ করতে। তার ভাই ভোলা নাকি খুব শক্তিশালী, সেই পারবে ওদেরকে বাঁচাতে। মহেশ, তোমার ভাই ভোলা কে গো? কোথায় এখন সে? কি মুশকিল, তুমি যার পায়ের তলায় পড়ছিলে একটু আগে, ওই তো ভোলা। ও, তার মানে তুমিই ভোলা। দয়া করো ভোলা, দয়া করো। ভৃঙ্গি বলেছিল তোমার নাকি অনেক ক্ষমতা। তুমি দয়া করে ভৃঙ্গি আর মধুকে বাঁচাও, নইলে যে ওদের দুজনকেই ওই বাঘারও মেরে ফেলবে, তারপর রসিয়ে রসিয়ে শিকার করবে। সর্বনাশ! না না, তুমি চিন্তা করো না, আমি থাকতে মধু কাকা আর ওর ষাঁড় ভৃঙ্গির কিচ্ছু হবে না। আমি হতে দেব না। তুমি আমাদের বলে দাও সেই ব্যাঘ্রকল্পের জঙ্গল যায় কি করে? আমাদের তো সেখানে যেতেই হবে পদ্মমধু আনতে। সে ব্যাঘ্রকল্প জঙ্গলের পথ আমি শুধু দেখাবোই না, একেবারে তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাব। তোমার কথা মতো
বাঘারু যদি ওদের এখনো বাঁচিয়ে রাখে তাহলে আমি নিশ্চয়ই ওদের দুজনকেই ফিরিয়ে আনবো। রেখেছে গো, রেখেছে। ওই বাঘারু রাতের অন্ধকার নামার আগে শিকার খায় না। এখনো তো অন্ধকার হয়নি, তার মানে মধু আর ভৃঙ্গি দুজনেই বেঁচে আছে। বেশ, তবে আর দেরি না করে আমাদের এক্ষুনি নিয়ে চলো সেই জঙ্গলে। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি শুধু মধু কাকা আর ও ষাঁড় ভৃঙ্গিকেই উদ্ধার করব না, বরং ওই গোটা গ্রামকে বাঘের কবল থেকেও বাঁচাবো। ও তো সোজা নয় গো, সেই বাঘারও জাদু জানে। আগে নাকি কোন এক জাদুকরের কাছেই থাকতো, তারপর তাকে মেরে এখন এই জঙ্গলে এসে জুটেছে। আর সেই সূত্র ধরেই ও অনেক শক্তি অর্জন করেছে। ওর চোখের দিকে কেউ তাকালে ও না যাওয়া পর্যন্ত কেউ ওর চোখের সামনে থেকে নড়তেই পারে না। তাই নাকি? এত ক্ষমতা ওই বাঘের? তবে তো দেখতেই হচ্ছে। চলো নেংটি, আমাদের দেখিয়ে দেবে তুমি সেই জঙ্গল। চলো, আর চিন্তা করো না, আমি সব সময় তোমাদের সাহায্য করব। ওই বাঘারুকে মারার পন্থাও আমি তোমাদের বলে দেব। এবার তাহলে আমাকে নেবে তো? আমি তো তোমাকে কিছু করতে বলিনি। তুমি যেতে চাও চলো, কিন্তু এত কাজ তোমায় করতে হবে না। ওই ব্যাঘারুর ব্যবস্থা আমরা নিজেরাই করে নিতে পারবো। চলো এবার। ভোলা, তোমরা এখানেই দাঁড়াও, আমি আগে ভেতরে গিয়ে দেখে আসি ওই বাঘারু এখন কোথায় কি অবস্থায় আছে। আমরাও যাই তোমার সঙ্গে। না, ওই বাঘারুর নাক বড় সাংঘাতিক। ও যদি মানুষের গন্ধ পায় তাহলে আরো হিংস্র হয়ে উঠবে। তাই আগে আমাকে দেখে আসতে দাও। এইভাবে এখানে কতক্ষণ দাঁড়াবো ভোলা? তার চেয়ে চল আমরা ভিতরে যাই। শুনছিস না, ভিতরে বাঘ আছে। থাকুক না, আমাদের কি? আমরা কি এখানে বাঘ দেখতে এসেছি? এসেছি পদ্মমধু নিতে, সেটুকু নিয়েই চলে গেলেই তো হয়। আর পদ্মমধু নেওয়ার সময় যদি সেই বাঘ আমাদের ঘাড়ের ওপর চড়াও হয়, তখন তখন তুই কি করবি শুনি? শিবু দাদা ঠিকই বলেছে, আমাদের এখানেই দাঁড়িয়ে নেংটির জন্য অপেক্ষা করা উচিত। আরে বাস, এই ব্যাঘ্রকল্প জঙ্গলে একেবারে এতগুলো মানুষ ঢুকেছে। আজ তো তার মানে ব্যাঘ্রারু মোক্ষম ভোজন করবে। সে আর বলতে, কপাল একেই বলে। ছিল নিজেদের জায়গায়, পোষালো না, এই জঙ্গলে এলো মরতে। আমরা এখানে মরতে নয়, মারতে এসেছি। আমাদের বিপদ মুক্ত করবে তোমরা, এও কি সম্ভব? তোমরা জানো আমাদের এই জঙ্গলের বিপদের নাম কি? কেন জানবো না? বাঘারু, তাকে উপযুক্ত শাস্তি দিতেই তো আমাদের এখানে আসা। তোমরা দেবে ওই বাঘারুকে শাস্তি? তোমরা তাকে চেনো না তাই বলছো। আমি জন্ম থেকে এই জঙ্গল সেই জঙ্গল ঘুরে বেড়াচ্ছি। বাঘ তো এই জীবনে কম দেখলাম না, কিন্তু এই বাঘারুর মতো ক্ষিপ্র আর নির্দয় বাঘ আমি কোনোদিন দেখিনি। তাই তোমাদের সতর্ক করে দিচ্ছি, আর এই জঙ্গলের মধ্যে পা রাখার চেষ্টা না করে যাও, সবাই নিজেদের ঘরে ফিরে যাও। কখনোই না, আমি এখান থেকে খালি হাতে ফিরে যেতে আসিনি। আমার পদ্মমধু চাই, নইলে যে ভোলানাথের পুজোই সম্পূর্ণ হবে না। পদ্মমধু? সে তো পাওয়া যায় ওই পদ্ম দিঘিতে। ওরে বাবা, ওই দিঘির তীরেই তো বাঘারুর ডেরা। ওখানে গেলে ও তো তোমাদের একেবারে ছিঁড়ে খাবে। এই মেরেছে এই ভোলা, তাহলে কি করবি? আর যাবি ভেতরে নাকি এখান থেকেই? এসব তুমি কি বলছো শিবু দাদা? ভেতরে না গেলে আমরা পদ্মমধু পাবো না, আর তা যদি না পাই তাহলে তো তুমি জানোই কি হবে। এবার কিন্তু শিবুর সঙ্গে আমিও একমত ভাই। আরে বাবা, পদ্মমধু আনতে গিয়ে আমাদের যদি বাঘের মুখে যেতে হয় তাহলেও তো পুজো বন্ধই হবে। মাঝখান থেকে আমাদের প্রাণটাও বেঘরে যাবে। কিচ্ছু হবে না, ভুলে যাস না আমাদের সঙ্গে স্বয়ং ভোলানাথ আছেন। এই জগতের কোনো শক্তিই তার থেকে বেশি ক্ষমতাবান নয়। আমাদেরকে সবার আগে মন থেকে এই ভয়কে দূর করতে হবে। ঠিক বলেছো, মনে সাহস নিয়ে এগিয়ে যাও দেখি। আমি দেখে এসেছি ওই পদ্ম দিঘির পাশে যে গুহাটা আছে, ওর মধ্যে মধু আর ভৃঙ্গিকে বন্দি করে রাখা আছে। আর বাঘারু এখন ঘুমোচ্ছে। তাই তোমাদের যেতে এখন কোনো অসুবিধা নেই।
তাহলে আর দেরি না করে চল যাওয়া যাক। আরে বাবা, আজব ব্যাককেলের ছেলেটা তুমি। বলছি শুনছো না, ওর চোখকে ফাঁকি দেওয়ার সাধ্যি কারণ নেই। তোমাদের গন্ধ নাকে গেলে ও সজাগ হয়ে যাবে আর অপেক্ষা করবে তোমাদেরকে শিকার করার। আমাদের যা হয় হোক, কারণ আমাদের সঙ্গে ভোলানাথ আছেন, তিনিই আমাদের সব বিপদ থেকে রক্ষা করবেন। তোরা যা, ওই পদ্ম ফুলের ভেতর থেকে মধু নিয়ে আয়। আমি এই পাড়েই পাহারা দিচ্ছি, দেখি কেউ কেমন করে আমাদের মারতে আসে। আমি বলেছিলাম এর হাত থেকে আজ কেউ আর রেহাই পাবে না, এরাও পাবে না। শ্বেত পদ্ম খুঁজতে আসা এদের কাল হলো। ভোলা, ল্যাজ ধরে উঠে আয় আমার পিঠে, তাড়াতাড়ি কর। সত্যি ভোলার ক্ষমতা অসীম। আজ ভোলার জন্যই আমাদের এই ব্যাঘ্রকল্প জঙ্গল বিপদমুক্ত হলো। সত্যি ভোলা আজ অসাধ্য সাধন করেছে। এই কাজ ভোলা করতে পেরেছে কারণ আমাদের ভোলা থাকে যেখানে চল, আমাদের পদ্মমধু সংগ্রহ করা হয়ে গেছে, এবার আমরা যাই। জয় ভোলানাথ, জয় ভোলানাথ। মা, ও মা, আমাদের আজ একটা ভূতের গল্প বলো না। হ্যাঁ কাকি, তুমি কি সুন্দর বানিয়ে বানিয়ে ভূতের গল্প বলো, আমাদের শুনতে খুব ভালো লাগে। আরে বাবা, এখন কি তোদের গল্প বলার সময়? রাতের রান্না বাকি, তাছাড়া কত আর বানিয়ে বানিয়ে ভূতের গল্প বলা যায় বল দেখি। কি তুমি এতদিন আমাদের যেসব গল্প বলেছো সব বানিয়ে বানিয়ে বলেছো, আর আমি সেসব কিছুকে সত্যি মনে করে মিছিমিছি প্রতি রাতে ভয় পাই। তুই সব ভয় মিছিমিছি খাস রে শিবু। তোকে না বলেছি, ভয় হলো মানুষের মনের এক বড় দুর্বলতা, তাই ভয়কে যে জয় করতে পারে সে দুনিয়া জয় করতে পারে, তাই না মা? একেবারেই তাই। আমি এও মানি যে ভূতের ভয়কে জয় করতে পারে সে সব পারে। আমি একজনের কথা জানি, কে মা? আমাদের মহারাজ নরেন্দ্রর দাদা বীরেন্দ্রচন্দ্র। মহারাজের দাদা ভূতেদের ভয় জয় করেছিল। রাজা নরেন্দ্রের এই দাদা বীরেন্দ্র যেমন ছিলেন বীর, তেমনই ছিলেন সুপুরুষ একজন, আর তাই তার প্রতি আশেপাশের অনেক মহিলাই আকৃষ্ট হতেন। এই মহিলাদের মধ্যে এমন 3 জন ছিলেন যারা বীরেন্দ্রকে বিয়ে করার জন্য উন্মাদ হয়ে ওঠে, কিন্তু বীরেন্দ্র এদের 3 জনের প্রস্তাবে রাজি না হওয়ায় এরা 3 জনেই আত্মহত্যা করে এবং তারপর পেত্নী হয়ে যায়। পেত্নী? সে তো সাংঘাতিক ব্যাপার। শুনেছি পেত্নীরা যেমন শক্তিশালী হয় তেমনই খুব প্রতিশোধ পরায়ণও হয়। ঠিক শুনেছিস নন্দী, এই 3 পেত্নীই ছিল খুব শক্তিশালী এবং প্রতিশোধ পরায়ণ। তারা মরে যাওয়ার পর এই শ্মশানে গিয়ে বসবাস করে। তারপর এই গ্রামে যে সকল দুষ্ট লোকের মৃত্যু ঘটত, ওরা তাদের সব আত্মাকে বশ করে নিজেদের দলে টেনে নিত এবং তাদের দিয়েই দীর্ঘদিন ধরে এক ভুতুড়ে সৈন্যদল গঠন করে।
এরপর তারা সবাই মিলে এই কৈলাসপুর আক্রমণ করে। তাদের উদ্দেশ্য ছিল বীরেন্দ্রের ভাই এই নরেন্দ্রকে তুলে নিয়ে যাওয়া। কিন্তু বীরেন্দ্র যেমন নিজের ভাইকে রক্ষা করে সেদিন, তেমনি ভূত কবচ দিয়ে সেই পেতনিদের শ্মশানের মধ্যেই বন্দি বানিয়ে তাদেরকে ঘিরে পাঁচিল দিয়ে দিয়েছিল। তারপর থেকেই আমাদের কৈলাসপুর ভূতের উপদ্রব থেকে মুক্ত হয়। সেই ভূতপুরে কি এখনো আছে মা? থাকার তো কথা, তবে আমাদের রাজ্যের ওইদিকে কোনো জনপ্রাণী তো দূর, কোনো পশু পাখিও যায় না এখন আর। বন জঙ্গলে পরিপূর্ণ সেই স্থানটিকে এখন কৈলাসপুর থেকে আদপে বর্জন করা হয়েছে। যাক বাবা, তাই তো ভূতেদের এত কাছে থেকেও আমাকে একদিনও ভূত দেখতে হয়নি। শুধু তাই নয়, সেদিনের পর থেকে এই রাজ্যের ক্ষতি কেউ করতে পারেনি। তবে বীরেন্দ্রের পর আমার ভোলা আর তোরাই প্রথম যারা এইভাবে বুক দিয়ে গোটা রাজ্যটাকে আগলে রেখেছে। তোমার ভালো লাগে মা আমাদের এই লড়াই? শুধু ভালো লাগে তাই নয় রে, তোরা যে এই একসঙ্গে একজোট হয়ে আমাদের রাজ্যটাকে সব বিপদের হাত থেকে মুক্ত করিস, এতে আমার গর্ব হয়। কিন্তু তুমি আমাদের কোনো বিপদে যাওয়ার হলে সবার আগে আটকাও। কি করব, সে তো আমি মা বলে আটকাই। ছেলে মেয়েরা যতই সাহসী হোক, মায়েদের তো সেই ছেলে মেয়েদের নিয়ে চিন্তা থাকবেই। আমার বাবা মা তো খালি চিন্তাই করে, গর্ব করে বলে বলে তো মনে হয় না। ভুল কথা, তোরা যা কাজ করিস তার জন্য আমাদের সবার গর্ব হয়। সন্তানেরা ভালো কাজ করলে, পরীক্ষায় ভালো ফল করলে সব বাবা মায়ের গর্ব হয়। কিন্তু আমরা তা সবসময় তোদের সামনে কেন দেখাই না জানিস? কেন কাকি? যাতে আমাদের গর্বের কারণে তোদের মনে অহংকার না জন্মায়, যাতে আমাদের এই গর্ব তোদের উন্নতির পথে বাধা হতে না পারে। তবে নিজের ছেলে মেয়েরা ভালো হলে বা ভালো কিছু করলে সব বাবা মায়েরই গর্ব হয়। বাইরে এত চিৎকার হচ্ছে কেন? মনে হচ্ছে কেউ বিপদে পড়েছে। তুমি ঠিক বলেছ, আমারও মনে হচ্ছে নিশ্চয়ই বড় কোনো বিপদ এসেছে রাজ্যে। শিগগিরই চলো। এ কি রে ভোলা, এগুলো কারা? এদের দেখে তো জীবিত মানুষ বলে মনে হচ্ছে না, কিন্তু এরা আমাদের গ্রামে এলো কি করে? কি করে আবার? ওই ভীমানিই পাঠিয়েছে হয়তো। যেই পাঠাক, ওরা আমাদের গ্রামকে নষ্ট করে দিতে চাইছে। আমাদেরকে তা আটকাতেই হবে। না ভোলা, তার আর দরকার নেই। এই সমস্যার মধ্যে তোদের পড়তে হবে না। এ তুমি কি বলছো বাসুদেব কাকা? গ্রামের মধ্যে, আমাদের রাজ্যের মধ্যে এত বড় সমস্যা, আর তুমি বলছো আমরা এর মধ্যে ঢুকবো না? তোমরাই তো এতদিন বিপদ এলে অপেক্ষা করতে, আমরা কখন তোমাদের সেই বিপদ থেকে রক্ষা করব। তাহলে আজ তোমরা এইভাবে আমাদের আটকাচ্ছ কেন? আটকাচ্ছি তার কারণ আছে। এই যে যাদের দেখছিস তারা কেউ জীবিত মানুষ নয়, এরা সবাই ভূত। তাই এই রাজপরিবার আর ভূতেদের মধ্যেকার এই যে সমস্যা, এই সমস্যার মধ্যে আমরা পড়তে চাই না। এই তুমি কি বলছো বাবা? আজ তাদের এই বিপদে আমরা পাশে দাঁড়াবো না? না, দাঁড়াবো না। কারণ এই শত্রুতা তো একদিনে মেটার নয়। আর আমরা দাঁড়িয়েই বা কি করব? তাই যাদের সমস্যা তাদেরকেই মেটাতে দে। না, এ হতে পারে না ভোলা। আমাদের বাবা কাকারা রাজমশাইয়ের অবদান এই গ্রামের মানুষগুলোর প্রতি তার ভালোবাসার কথা ভুলে যেতে পারে, কিন্তু আমরা তা পারি না। চল ভোলা। ঠিক বলেছিস নন্দী। রাজামশাই যেমন আমাদের সকল বিপদে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, তেমনি তার বিপদেও আমরা তার পাশে দাঁড়াবো। আমাদের বড়রা সে যতই আমাদের বাধা দিক। মহেশ, মহেশ, চল মহেশ, আগে এখানে যে কটা ভূত আছে তাদেরকে শায়েস্তা করি, তারপর বাকিদের দেখছি। নন্দী, বকুল, শিবু, তোরা রাজমহলের দিকে যা, দেখ ওখানে কি হচ্ছে। আমি ততক্ষণে এদের সবাইকে উপযুক্ত শিক্ষা দিয়ে আসছি। আমলো, এই
ওরা আবার কে এলো? আবার কেমন ড্যাশ গরু মার্কা বলদের পিঠে চড়েছে দেখো। তাই তো দেখছি গরুর আবার টানা। এরপর তো কোনোদিন দেখবো গরু কথাও বলছে মানুষের মতো। দেখে নাও যা দেখার। ভোলার হাতে রাম ঠ্যাঙানি খাওয়ার পর আর তো সুযোগ পাবে না। গরু উঠছে, কথা বলছে, এবারটা মানুষ না বলদ, না বলদের দেবতা, তাই তো বোঝা যায়। না আমি মানুষ, না আমি দেবতা, আমি ভক্ত, আমি ভোলানাথের ভক্ত। ভোলা, এবার এদের উচিত শিক্ষা দিয়ে দিকি। এদের এই নাকি গলার সুরগুলো আর নেওয়া যাচ্ছে না। ঠিক বলেছিস, অনেক অশান্তি করেছো আমাদের রাজ্যে এসে। এবার তোমাদের তার শাস্তি পাওয়ার পালা। হুইয়া! 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 হিয়া! হুয়া! হুয়া! হিয়া! হুয়া! হিয়া! হা! হুয়া! ওরে আমার ছেড়ে দে রে! ওরে বাবা রে! হো, হো, হো! কি বিচ্ছু ছেলে রে বাবা! হাত না লোহা! এ তো বেনিয়া লোহা কারখানার লোহার থেকেও শক্ত রে বাবা! ওরে বাবা রে! আটকাও, কেউ আটকাও এই তিন পেতনিকে। ওরা রাজকুমার দেবেন্দ্রকে তুলে নিয়ে যাচ্ছে। পারবে না, এতদিন পরই ভূত কবজ আমার হাতে এসেছে। এবার আর আমাদের আটকাবার ক্ষমতা কারোর নেই। বেমানি মহারাজের দয়ায় ওই ভূত কবজ এখন আমাদের দখলে। তাই কৈলাসপুরের রাজ পরিবারকে আর কেউ রক্ষা করতে পারবে না, কেউ না। সাবধানে বলে দাদা, ওই তিন পেতনির চোখ সাংঘাতিক। ওতে ওদের সব শক্তি লুকোনো। তোরা চিন্তা করিস না, চল মহেশ। দাঁড়াও! ও মা, এই আবার কে? পুচকে ছোড়া দেখছি একটা। তা হ্যাঁ রে, তুই যে আমাদের সামনে পথ আটকে দাঁড়ালি বড়, তোর কি ভয় ডর নেই? না, নেই। কারণ আমার কাছে আমার নিজের প্রাণের চিন্তা করার আগে এই রাজ্য এবং এই রাজ্যের রাজকুমারের জীবন অনেক আগে। আমি এই কৈলাসপুরের রক্ষাকর্তা ভোলা। ছেলের কথা শোন। এইটুকু পুচকে ছোড়া নাকি আমাদের হাত থেকে আমাদের শিকারকে রক্ষা করবে? শোন, এই লড়াই আমাদের ভূতেদের সাথে এই কৈলাসপুরের রাজ পরিবারের। আমাদের এই রাজ্যের কারোর সাথে কোনো শত্রুতা নেই। তাই ভালো চাস তো আমাদের রাস্তা থেকে সরে দাঁড়া। বললাম তো, আমি এই রাজ্যের রক্ষাকর্তা। তাই আমি থাকতে তোমরা আমাদের রাজ্যের রাজকুমারকে এই রাজ্য থেকে বাইরে কোথাও নিয়ে যেতে পারবে না। খুব এসে রাজ্যের রক্ষা করতে হয়। তা আমরা ভূত পেত্নীরাও তো এই রাজ্যেরই লোক। ওই রাজ পরিবার যে এতদিন আমাদের ভূত কবচ দিয়ে বন্দি করে রেখেছিল, কই তখন তো তুই আসিসনি। এখন আমরা ভূত কবচ নিজেদের কবলে করেছি বলে খুব গায়ে ঝাল লেগেছে তোর না? যদি এই রাজ্যের জন্য ক্ষতিকারক না হতে, এই রাজ্যের মানুষ ও রাজ পরিবারের ক্ষতি না চাইতে, তাহলে আমি অবশ্যই তোমাদের হয়ে লড়াই করতাম। রাজ্যের এবং রাজ পরিবারের ক্ষতি চাও, আর আমি থাকতে তা তোমরা করতে পারবে না। কে আটকাবে আমাদের? তুই? আমাদের শরীর একটা হলেও মাথা তো দেখেছিস তিনটে। এই শরীরে একসঙ্গে তিনজনের শক্তি আছে। তুই একার শক্তি দিয়ে পারবি আমাদের সঙ্গে লড়াই করতে? পারবি না, বেঘরে প্রাণ হারাবি। তাই বলছি, নিজের প্রাণের মায়া থাকলে এখান থেকে সরে যা। কিছুতেই না। তা উড়ন্ত বলদের পিঠে চড়ে খুব তেজ
দেখাচ্ছিস দেখছি, দাঁড়া এক্ষুনি তোর ব্যবস্থা করছি। মহেশের ডানায় তো আগুন লেগে গেছে, এখন কি হবে? তাই তো দেখছি, কিছুই তো বুঝতে পারছি না। মহেশ তো নিচে পড়ছে, সাথে ভোলা দাদাও। এত উঁচু থেকে পড়লে ওদের দুজনেরই তো খুব লাগবে। ভোলা, তুই টুকটুকি বাজা। হে ভোলানাথ, এবার কি হবে? এবার এবার আমি কি করে বাঁচাবো মহেশকে? এখান থেকে এইভাবে পড়লে আমাদের দুজনের কেউই তো আস্ত থাকবো না। ভোলা, মহেশ! ভোলা, মহেশ! আমি জানতাম আমাদের সঙ্গে লড়াইয়ে যে নামবে তার এমন অবস্থাই হবে। ভূত কবচ এখন আমাদের কাছে, এখন আমাদের শক্তি দ্বিগুণ, তাই আমাদের হারাবার ক্ষমতা আর কারোর নেই। পেতনি তো আমাদের রাজকুমারকে নিয়ে চলে যাচ্ছে। ভোলাটাও এখন কি হবে? কে রক্ষা করবে আমাদের? আমাদের ওই তিন পেতনিকে ধরতেই হবে। ভোলা আর মহেশ উঠেছে জল থেকে। এবার টুকটুকিও আছে, তার মানে টুকটুকিটা ওই পুকুরেই পড়েছিল। এবার আর ওদের ছাড়িস না। এই ছোড়া যে মরেও মরলো না, আবার আমাদের পিছু নিয়েছে। দাঁড়া, এবারে কি উপযুক্ত শাস্তি দিতে হবে। যেখানে সব রাস্তা বন্ধ হয়ে যায় সেখানেই তো আমাদের ভোলানাথ আমাদের সঙ্গ দেয়। আমি তোমাদের মারতে চাইনি, কিন্তু তোমরা আমার কাছে আর অন্য কোনো রাস্তাই খোলা রাখলে না। কি হাল করলি আমাদের? তুই মেরে আমার সব চোখ উপড়ে নিলি। আমার যে আর কোনো শক্তি রইল না, আমি আর কিছু দেখতে পাচ্ছি না। চোখ থাকতে সুন্দর জিনিস দেখার বদলে শুধু অন্যের কি করে ক্ষতি করা যায় সেই দিকে চেয়ে থাকলে তো এই দশাই হবে। আমি অন্ধ, আমায় ছেড়ে দে। এই কবচ আমাদের থেকে কেড়ে নিস না। যারা মানুষের ভালোর বদলে ক্ষতিই বেশি করে তাদের কাছে কোনো শক্তিই থাকা উচিত নয়। ইয়া! ইয়া! হুয়া! ইয়া! হুয়া! ইয়া! হুয়া! সত্যি ভোলা, তোর জন্য আজ আমাদের রাজকুমার রক্ষা পেল। এবার মহারাজকে খবর দাও, বলো ভোলানাথের কৃপায় আমাদের রাজকুমার একেবারে সুস্থ আছেন। আবারও প্রমাণ করলি তুই অসাধ্য সাধন করতে পারিস। ওই জন্যই তো বলে, ভোলা থাকে যেখানে জয় মহারাজ নরেন্দ্রের জয়। না, আজ আর আমার জয়ধ্বনি তোমরা দিও না। জয়ধ্বনি যদি দিতেই হয় তাহলে চলো আমার সঙ্গে বলো, জয় ভোলার জয়, জয় নন্দীর জয়, জয় বকুলের জয়,
সত্যি ভোলা, তুমি আজ যা করে দেখালে তাতে আমরা সবাই হতবাক। যেমন তোমার মাথার বুদ্ধি তেমন তোমার শক্তি। তুমি না থাকলে আজ আমার রাজ্য ও রাজ্যবাসী এই বিপদ থেকে কিছুতেই উদ্ধার হতো না। না মহারাজ, এই তো আমার কর্তব্য ছিল। সত্যি আজ আমি বড় নিশ্চিন্ত এই জেনে যে তুমি আর তোমার বন্ধুরা যতদিন আমার রাজ্যে আছো আমাদের ওপর কোনো বিপদকে তুমি ছুঁতে দেবে না। তুমি আর তোমার বন্ধুরা যতদিন আমার রাজ্যে আছো আমাদের ওপর কোনো বিপদকে তুমি ছুঁতে দেবে না।